রাজীব কুমারকে বাঁচাতে মুখ্যমন্ত্রী গিয়ে ধর্নায় বসেছিলেন। সেই রাজীব কুমার কিছুদিন আগে যখন আইপ্যাকের অফিসে ঢুকলে মুখ্যমন্ত্রী, মনে আছে আপনাদের, কি চুরি করতে গেছিল? ফাইল। যদি দিদি বলছে ফাইল চুরি করে নিয়ে এসছে। ভাবা যায়? আমরা এর আগে অনেক মুখ্যমন্ত্রী দেখেছি, কাউকে বলেছে কয়লা চোর, কাউকে বলেছে গরু চোর, কাউকে বলেছে চাকরি চোর। এই প্রথম ভারতবর্ষে এমন একজন মুখ্যমন্ত্রী হলো যে হচ্ছে ফাইল চোর। এইরকম চোর আমরা জীবনে দেখিনি। ফাইল চোর মুখ্যমন্ত্রী, সে ফাইল চুরি করে নিয়ে আসছে। আর সেখানে তার পেছন পেছন যাচ্ছে কে? পুলিশের ডিজি রাজীব কুমার সাথে সাথে যাচ্ছে। অদ্ভুত ব্যাপার। মুখ্যমন্ত্রী বলছেন আমি গেছি হচ্ছে পার্টির প্রধান হিসেবে। ইউপিএসসি নিয়ম আছে, আমাদের সিংলা সাহেব ইউপিএসসি পাস করে উনি অফিসার হয়েছিলেন। যদি একজন ব্যক্তি, আমারও দুটো পরিচয় আছে, আমি রাজনৈতিক ব্যক্তিত্ব, এখানে যেমন রাজনৈতিক সভা করছি, আমি আবার আমার মন্ত্রী, সেখানে আমি সরকারি কাজ করি। যখন আমি সরকারি কাজ করি আমার পিএস আমার সাথে থাকে, সে ইউপিএসসি অফিসার। কিন্তু যখন আমি রাজনৈতিক কাজ করবো, এখন আমি রাজনৈতিক কাজ করছি, দেখুন আমার পিএস আমার সাথে থাকবে না, সেখানে নেই, কারণ সে সরকারি অফিসার। তার কাজ মন্ত্রী সুকান্ত মজুমদারের সাথে থাকা, বিজেপির নেতা সুকান্ত মজুমদারের সাথে থাকা তার কাজ না। কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন আমি তৃণমূলের নেতা হিসেবে গেছি ওখানে। তাহলে প্রশ্ন, রাজীব কুমার তাহলে ওখানে কি করছিলেন? সেই শুনে পাড়ার ছেলেপেলে দেখে আমার পাড়ার ছেলেপেলে গান বেঁধেছে, আমাকে গান শোনাচ্ছে, পেরিয়ে পার করে চলে যাচ্ছে বাংলাদেশে। মুখ্যমন্ত্রী চিন্তায় পড়ে গেছেন, আমার বাংলাদেশের ইউনিসের ভাই সব যারা মুখ্যমন্ত্রীকে ফুপা বলে, খালা বলে, তারা পালিয়ে যাচ্ছে, কারা ভোট দেবে? মুখ্যমন্ত্রী গান গাইছে, না যাও সাইয়া ছুরা কে বাইয়া কসম তোমারি মের উপর। এত দুঃখ মুখ্যমন্ত্রী রাখবেন কোথায়? মুখ্যমন্ত্রী ভাবছেন যে তৃণমূলের এই ভোট ব্যাংক চলে যাবে। তো চলে যাবে না মুখ্যমন্ত্রী, চলে গেছে। এবং আপনিও অগ্নিকন্যা ছিলেন, এবার ঘুগনি কন্যা হয়ে আপনি পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেবেন, আপনার রিটায়ারমেন্ট হবে। আপনি সুস্থ থাকুন। আমার খুব ইচ্ছে, জ্যোতিবাবু যখন বেঁচে ছিলেন তখন বামফ্রন্ট হারেনি, জ্যোতিবাবু মারা যাওয়ার পর বামফ্রন্ট হেরেছে। জ্যোতিবাবু দেখে যেতে পারেননি বামফ্রন্ট হেরেছে। আমার ইচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ থাকুন, ভালো থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায় জীবিত অবস্থায় যেন দেখে যেতে পারে যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দল এই বাংলায় শাসন ক্ষমতায় এসেছে, বিজেপির মুখ্যমন্ত্রী শপথ নিয়েছে। আপনাকে আমরা ভালো রিটায়ারমেন্ট প্ল্যান দেব, ভালো বাড়ি দেব। আপনাকে মিথ্যে কথা লোককে দেখাতে হবে না, উপরে টালির চাল, নিচে এসি। কোন টালির চালের বাড়িতে এসি থাকে আমার জানা নেই, মুখ্যমন্ত্রীর বাড়িতে আছে। তাকে গরিব সেজে থাকতে হয়। অথচ সিপিএম এর মুখপত্র সেই পেপার, তাতে গণশক্তি, তাতে ছাপছে যে ওই পাড়ার মুখ্যমন্ত্রীর বাড়ি যেখানে, সেই গলিতে জানেন তো কেউ ঢুকতে পারে না, ওই বাড়ির লোক যারা তারাই কোনো রকমে কষ্ট করে ঢোকে। ওই রাস্তার 35খানা প্লট, 35খানা প্লট মানে বোঝেন তো, কলকাতার প্লট মানে এক হাতের দাম লাখ টাকার উপরে, এক হাত। 35খানা প্লটের মালিক তার পরিবার, আর মুখ্যমন্ত্রী টালির চালায় থাকে। তাও আমাদেরকে বিশ্বাস করতে হবে উনি গরিব মানুষ। মুখ্যমন্ত্রী, আপনাকে এত নাটক করার দরকার নেই। আপনাকে আমরা রিটায়ারমেন্ট বেনিফিট দিব, ভালো বাড়িও দেব। এই সেই ভালো বাড়িতে ভালো এসিও লাগানোর ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি তার ব্যবস্থা করবে। আপনাকে সেই রিটায়ারমেন্ট দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। বন্ধুগণ, মুখ্যমন্ত্রী এখন ভাবছেন কি করি। ওনার ডিজি কাছের প্রিয় মানুষ, না দূর বোকা, ওই যে সোনার হরিণ, ওটা হচ্ছে আমার লক্ষ্মীর ভান্ডার, ভোটের আগে 500 টাকা বাড়িয়ে দেবো, দেখবি তিরিং মিনিং করে মহিলাদের সামনে ঘুরে বেড়াবে। বলছে সে তো বুঝলাম। আর রাবণ বলে কেন? জগন্নাথ মন্দির আর মহাকাল মন্দির আমি গেরুয়া পরে চলে যাব, হিন্দুরা বোকা হবে, ভুল বুঝবে। যদি ভুল করেছেন রাবণের গেরুয়া দেখে, তাহলে সীতাহরণ কিন্তু হবেই, কেউ আটকাতে পারবে না। তাই সীতাহরণ যেন না হয় তার জন্য সবাই প্রস্তুত হন। এটা আমাদের রাজ্যকে বাঁচানোর লড়াই। এবং শুধু রাজ্যকে বাঁচানো নয়, আপনাদের এখানে মোদিজি একের পর এক কি কাজ করছে দেখুন।
কতগুলো মালদা থেকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কতগুলো ট্রেনের উদ্বোধন করলেন। আজকে তারই একটা ট্রেন ধরে আমি মুর্শিদাবাদ জেলায় যাব। কালকে মুর্শিদাবাদে আছে আমাদের বন্দে ভারত স্লিপার ট্রেন। প্রথম ভারতবর্ষে বন্দে ভারত উদ্বোধন হবে স্লিপার। কোথা থেকে হবে? কলকাতা থেকে গুয়াহাটি পর্যন্ত যাবে। নরেন্দ্র মোদীর মাথায় সবার আগে যদি কিছু থাকে তাহলে পশ্চিমবঙ্গ আছে, বাংলা আছে, শিলিগুড়ি আছে, উত্তরবঙ্গ আছে, যেটা আগে কেউ কোনো ভাবেনি। ভাবুন, 100 দিনের কাজ তাকে 125 দিনের কাজ আমাদের সরকার করে দিয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়, একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, ভালো লাগবে, মনে রাখবেন তথ্যটা। এই উত্তরবঙ্গেরও গোটা পশ্চিমবঙ্গের জনসংখ্যা 2011 সালের যদি দেখি 9 কোটি লোক এই গোটা পশ্চিমবঙ্গে থাকতো প্রায়। সেই 9 কোটি 13 লক্ষ লোক যদি ঠিক বলি, 11 সালে জনগণনা হয়েছিল। উত্তরবঙ্গে কত থাকতো বা কত ছিল 2011 সালে? 1,72,00,000 লোক। অঙ্ক করলে দেখা যায় যে গোটা পশ্চিমবঙ্গের লোককে যদি 100 ধরা হয় তাহলে উত্তরবঙ্গে 100 জনের 18 জন মানুষ থাকে। কতজন? 100 জনের 18 জন মানুষ উত্তরবঙ্গে থাকে। কিন্তু যখন পয়সা দেওয়ার ব্যাপার আসে, উত্তরবঙ্গের মানুষের উন্নয়নের কথা আসে, পশ্চিমবঙ্গের বাজেট হচ্ছে 3.7 লক্ষ কোটি টাকা। গোটা পশ্চিমবঙ্গের বাজেট। অর্থাৎ হিয়ারিংয়ে আসেনি, আমরাও দেখেছি। সুব্রত গুপ্ত সেটা বলেছেন। তারা আসেননি, কেন আসেননি সে তো নির্বাচন কমিশন বলতে পারবে না, আমরাও বলতে পারবো না। তো যারা আসেননি তারা বলতে পারবে। অতএব এরকমও হতে পারে, অনেক সময় আমরা বিহারে দেখেছি একটা বহু সংখ্যক লোক ফিরেই আসেনি, কারণ তাদের কোনো তথ্য প্রমাণ ছিল না, ভুয়ো নাম ছিল কিনা সেটাও দেখতে হবে। দুবরাজপুর পৌরসভায় 12 নম্বর ওয়ার্ডে ভোটার তালিকায় নাম মহারাষ্ট্রের বিজেপি জেলা পরিষদ প্রার্থী, এটাকে কেন্দ্র করে বিতর্ক। তৃণমূলই ঢুকিয়েছে হয়তো, কারণ নাম ঢোকায় কে? বিএলও ঢোকায়। বিএলও মানে কি? সে অঙ্গনারী কর্মী হবে, অথবা কোনো সরকারি চাকরি, রাজ্য সরকারের সরকারি, কেন্দ্র সরকারের কোনো চাকরিজীবী, কোনো বিএলও নেই। এই আরও ইআরও আছে, অর্থাৎ বিডিও এসডিও আছে। বিডিও এসডিও তো দিদি যা বলবে তাই, দিদির হাওয়াই চটির থেকেও ওরা বেশি বিশ্বস্ত। তো সেখানে ঢুকলে পরে তো তাদের দৌলতে ঢুকবে। তৃণমূল ছবি প্রকাশ দিয়ে বলছে যে কিভাবে এটা ঘটনা ঘটতে পারে। তো এদেরকে জিজ্ঞেস করতে হবে না, বিডিওকে জিজ্ঞেস করতে হবে, এসডিওকে জিজ্ঞেস করতে হবে। আমি আগের দিনও বলেছি, আমার বিডিওর সাথে আজ অব্দি আমার দেখা হয়নি। আপনার মনে হয় যে লোকটা আমার সাথে ভয়ে দেখা করে না যে তার চাকরি চলে যাবে বলে, সে আমার কথায় কাউকে নাম ঢোকাবে? তাই হতে পারে কোনো? তাহলে তো আবাস যোজনায় সব আমাদের লোকের নাম থাকতো, আমাদের ওই বাথরুম স্বচ্ছ ভারত তাতে আমাদের বিজেপির লোকেদের নাম থাকতো। বিজেপির লোকেরা তো কিছুই পায় না, না 100 দিনের কাজ পায়, না হচ্ছে বাথরুম পেয়েছে স্বচ্ছ ভারতে, না পেয়েছে হচ্ছে বাড়ি। উন্নয়নের পাঁচালি পড়তে গিয়ে নারায়ণগড়ের তৃণমূল বিধায়ককে চোর চোর স্লোগান শুনতে হলো। সব জায়গাতেই শুনতে হবে। তো উন্নয়নের পাঁচালি কোন বিধায়ক পড়বে? ওদের নৈতিক অধিকার আছে নাকি? না পাঁচালি পড়ার অধিকার আছে। যারা রেড রোডে গিয়ে নামাজ পড়ে তারা আবার পাঁচালি পড়ে কোন মুখে? যারা বলে মহাকাল মন্দির নিয়ে দোয়া করো, তাহলে তাদের অধিকার আছে পাঁচালি পড়ার? বন্যায় 48 ঘন্টা পর ফরেন্সিক টিম পৌঁছলো বিজেপির বাড়িতে। আমাদের একজন কর্মী, তার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমাদের বিরোধী দলনেতা আজকে সেখানে গেছিলেন, তিনি গেছেন সেখানে, আমাদের অন্যান্য নেতৃত্বরাও যাচ্ছে, আমরা তার পাশে আছি। তৃণমূল কংগ্রেস যদি ভাবে যে এইভাবে ভয় দেখিয়ে বিজেপিকে ঢুকিয়ে দেবে, বিজেপি ঢুকছে না, বিজেপি তৃণমূলকে ঢোকাবে। দেখুন, লিস্ট প্রকাশ করা তো বিজেপির কাজ না, নির্বাচন কমিশনের কাজ। আপনারা সঠিক প্রশ্ন করছেন, ভুল জায়গায় করছেন। আমি জ্ঞানেশ কুমার নই তো জ্ঞানেশ কুমারকে করুন। তৃণমূল বলছে যে বিজেপির হয়ে নির্বাচন কমিশন চলছে, তাই এখনো লিস্ট প্রকাশ করছে না। দেখুন, বিজেপির হয়ে তো গোটা বিশ্ব চলছে, চাঁদ সূর্য সবই চলছে ওনাদের কথা মতো, বিজেপির কথাতেই সব চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বিজেপির কথাতেও চলবেন ভবিষ্যতে। বেলডাঙ্গার ওই ঘটনায় শ্রমিক আসলে আত্মঘাতী, কিন্তু পুলিশ গুজব ছড়ানো হয়েছিল যে তিনি খুন হয়েছেন। পুলিশ সেই গুজবও আটকাতে পারলো না। মুর্শিদাবাদের এসপি ইচ্ছে করে পুরোটা করা হয়েছে। মুর্শিদাবাদ জেলার হিন্দুদেরকে, মাইনরিটি হিন্দুরা ওখানে, তাদেরকে ভয় দেখানোর জন্য এটা পুরো প্ল্যানফুলি করা, যাতে হিন্দুরা আস্তে আস্তে বেলডাঙ্গা ছেড়ে চলে যায়। পরিষ্কার কথা, দ্বিতীয় পাকিস্তান তৈরি করার প্ল্যানিং চলছে, বাংলাদেশ তৈরি করার প্ল্যানিং চলছে। আজকে দিনহাটার বিএলওকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়েছে, স্থানীয় এক ভোটার এই কাণ্ড ঘটিয়েছে। পুলিশ প্রশাসনের দেখা উচিত যে বিএলও
মানুষকে যদি সুরক্ষা দিতে না পারে তাহলে সে নির্বাচন কমিশনের নির্দেশে কাজ করবে কি করে? এসআইআর বন্ধ করে দিক এরকম যদি চলে, আর এসআইআর যদি না হয় তাহলে ভোটও হবে না, পরিষ্কার কথা। নো এসআইআর নো ভোট। নতুন নতুন আপনাদের সভাপতি নীতিন নবীনজি তিনি বলছেন যে জি রামজি যে বিল হয়েছে তা কিন্তু প্রচার করতে হবে ভালোভাবে, প্রত্যেকটি এলাকা ধরে ধরে প্রচার করতে হবে, 100 দিনের কাজ নিয়ে প্রচার করার নির্দেশ দিয়েছে। দেখুন, আগে থেকে এটা উনি সভাপতি হওয়ার আগে থেকে এই বিষয়ে আলোচনা হয়েছে পার্টিতে, তো মানুষকে তো জানাতে হবে 100 দিনের কাজ 125 দিন হয়ে গেছে, তো বছরে 25 দিন আপনি বেশি রোজগার পাবেন। দ্বিতীয়, যে গ্যারান্টি বলা হতো কিন্তু গ্যারান্টির কোনো বাধ্যবাধকতা ছিল না, এবার মাসের পর মাসের পেমেন্ট বাকি থাকতো, এবার 7 দিন পর পর পেমেন্ট দিতে হবে। এই যে উপকারিতাগুলো আছে জি রামজি বিলের বা 125 দিনের কাজে, সেই উপকারিতাগুলো তো সাধারণ মানুষকে জানাতে হবে যে 7 দিন পর আপনার অ্যাকাউন্টে টাকা আসতে হবে। এবং আইন এত শক্ত করা হয়েছে, আমি যদি 100 দিনের কাজ চাই এবং আমি যদি যোগ্য হই তাহলে কাজ না পাই তাহলে আমাকে ভাতা দিতে হবে, বেকার ভাতা দিতে হবে আমাকে, সেই প্রাবধানও বাজেটে করা আছে। হুমায়ুন কবির তিনি বলছেন আমরা প্রথম